গুড মর্নিং। আজকে আমরা পড়ব মেথডস অফ মডার্ন হিস্ট্রি রাইটিং, অর্থাৎ আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি। আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি পড়ার আগে আমরা জানব আগাথা ক্রিস্টি নামক একটি উপন্যাসে এক বালিকার কথা। সেই বালিকা তার স্কুলের বর্ণনা দিতে গিয়ে উল্লেখ করছেন যে স্কুলে তাকে যেসব বিষয় পড়ানো হয়েছিল তার মধ্যে সবচেয়ে বাজে জিনিস পড়ানো হলো, তা হলো ইতিহাস। অর্থাৎ স্কুলে বর্ণনা দিতে গিয়ে একটি ছোট্ট মেয়ে আগাথা ক্রিস্টি নামক উপন্যাসে উল্লেখ করছেন যে স্কুলের যত জিনিস পড়ানো হয় তার মধ্যে সবচেয়ে বাজে জিনিস হলো ইতিহাস। এর কারণ হিসেবে বলা যায় ঐতিহাসিকদের মত পার্থক্য বা ব্যাখ্যার পার্থক্যের কথা। কারণ একজন ঐতিহাসিক এক বিষয়ের বর্ণনা দিতে গিয়ে বিভিন্ন মত পার্থক্য বা দৃষ্টিভঙ্গির পরিচয় দেয়। এটা কী রকম সেটা একটু সহজ করে বললে স্পষ্ট হয় যে কেউ সিরাজদৌল্লাকে ভালো ব্যক্তিত্ব, আবার কেউ সিরাজউদ্দৌলাকে খারাপ ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেছে। সেই বিতর্কে জড়িয়ে পড়ে আমরা যদি কোনো সিদ্ধান্ত না গ্রহণ করতে পারি তবে সেই ক্ষেত্রে ইতিহাস একটি বিতর্কিত এবং সিদ্ধান্তহীন হিসেবে বর্ণনা করতে পারি। এখন আগাথা ক্রিস্টি উপন্যাসের ছোট্ট মেয়েটির বর্ণনা থেকে এতটুকু স্পষ্ট যে ইতিহাস রচনার একটি নির্দিষ্ট পদ্ধতি নিয়ে যে বিতর্ক বা দৃষ্টিভঙ্গিগত যে বিতর্ক, তার পরিপ্রেক্ষিতেই আগাথা ক্রিস্টি উপন্যাসের ছোট্ট মেয়েটি সেরকম মন্তব্য করেছিলেন। এখন বিষয় হলো ইতিহাস রচনার পদ্ধতি কী রকম হওয়া উচিত। তার আগে আমরা পর্যালোচনা করব অতি প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত ইতিহাস রচনার যে পদ্ধতি সেই বিষয়টি। তোমরা জানো গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাস এর জনক বলা হয়। ইতিহাসের জনক কেন? কারণ প্রথম তিনি বিভিন্ন দেশের মানুষের মুখের কথা শুনে তিনি প্রথম ইতিহাস রচনা করতে শুরু করেছিলেন এবং সেখানে প্রমাণ হিসেবে বিভিন্ন লোকের বিবরণ তিনি ঐতিহাসিক তথ্য হিসেবে তাদের মুখের কথাকে তুলে ধরেছিলেন। এবং এই পদ্ধতি অবলম্বন করে গ্রিক ঐতিহাসিক
হেরোডোটাস প্রথম তিনি ইতিহাস চর্চা শুরু করেন। সেই জন্য তাকে ইতিহাসের জনক হিসাবে আখ্যায়িত করা হয়। পরে থুকিডিডিস বলে অন্যতম একজন গ্রিক ঐতিহাসিক, তিনি শুধু মুখের কথা নয়, সেই মুখের কথাকে সমালোচনামূলকভাবে ব্যাখ্যা করে ইতিহাস রচনা শুরু করেন। অর্থাৎ আগে শুধু মুখের কথা নিয়ে হেরোডোটাস যে ইতিহাস রচনা করেছিলেন তাকে সমালোচনামূলকভাবে ব্যাখ্যা করে ইতিহাস রচনার পদ্ধতি অবলম্বন করলেন। তাই তাকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ হেরোডোটাস ইতিহাসের জনক আর থুকিডিডিস বৈজ্ঞানিক ইতিহাসের জনক হিসেবে আখ্যায়িত হয়ে আছেন। এরপরে চীনারা অনেক পদ্ধতি হেরফের করেছেন, যেমন সিমাকিয়েন, সেন্ট অগাস্টিন এরা। কিন্তু এখানে উল্লেখ করা প্রয়োজন যে আরব দেশে ইবনে খালদুন তিনি যুক্তি, সমালোচনা ও প্রমাণকে ইতিহাসে স্থান দিলেন। অর্থাৎ তিনি কোনো তথ্য সংগ্রহ করলেন, তারপর তাকে প্রমাণ হিসেবে গ্রহণ করলেন এবং যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে তিনি ইতিহাসে সেই তার ভিত্তিতে ইতিহাস রচনা করতে শুরু করলেন। তাই ইবনে খালদুনকে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়। এখন কথা হলো, এরপর এলেন র্যাঙ্কি। তিনি ইতিহাস রচনার পদ্ধতিতে আরও অনেকখানি সংযোজন করলেন। তিনি বললেন, ইতিহাসের বা ঐতিহাসিকের কাজ হলো ঘটনার পরস্পর উপস্থাপন। অর্থাৎ ঐতিহাসিক কোনো সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র ঘটনার পর ঘটনাকে তিনি সাজিয়ে যাবেন এবং সেগুলো যুক্তিপূর্ণ এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে ইতিহাসের তথ্য জোগাড় করবেন এবং পর সেটাকে সাজিয়ে যাবেন। তার কাছে ইতিহাস হয়ে দাঁড়ালো অনেকটাই যন্ত্রের মতো। অর্থাৎ ঐতিহাসিক হয়ে গেলেন যন্ত্র। কেন? কারণ হচ্ছে তিনি বলছেন ইতিহাস এর উপাদানগুলো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, শুধুমাত্র ঘটনার পর ঘটনাকে সাজিয়ে ইতিহাস রচনার কথা। অর্থাৎ এখানে ইতিহাসকে তিনি একটি আর্ট বা কলা হিসেবে উপস্থাপন করতে চাইলেন। কিন্তু এরপর ইতিহাস রচনার পদ্ধতির যুগান্তকারী বা আমূল পরিবর্তন, বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে দিলেন অ্যানাল স্কুল, ফ্রান্সের একটি ঐতিহাসিক গোষ্ঠী। ফ্রান্সের অ্যানাল গোষ্ঠী ঐতিহাসিকরা বললেন, ঐতিহাসিকের কাজ শুধু তথ্যের উপস্থাপন নয়, তথ্যকে বোঝা অর্থাৎ ঘটনাকে বুঝতে হবে, তারপর যুক্তির নিরিখে উপস্থাপন করাই হচ্ছে তাদের কাছে ইতিহাস রচনার পদ্ধতি হয়ে দাঁড়ালো। অর্থাৎ প্রথম ইতিহাস কলা বিজ্ঞান থেকে সমাজ বিজ্ঞানী অর্থাৎ সমাজ এর যাবতীয় কর্মকাণ্ডই ইতিহাসের স্থান তারা দিলেন। তাই তারা ইতিহাসকে শুধু রাজা রানীর ঘটনা বা রাজনৈতিক ইতিহাসের মধ্যে রাখলেন না, তারা ইতিহাসের
ব্যাপ্তির প্রসারও ঘটালেন। অর্থাৎ ইতিহাস যানবাহনের ইতিহাস, ইতিহাস সাইকোলজির ইতিহাস, অর্থাৎ খাদ্যের ইতিহাস, পোশাকের ইতিহাস, অর্থাৎ ইতিহাসকে সার্বিক সমাজ এর পরিপ্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করা শুরু করলেন। এরপর এলেন ইতিহাস রচনার পদ্ধতির ক্ষেত্রে আরও কিছুটা সংযোজন করলেন ঐতিহাসিক বিউরি। তার ব্যাখ্যায় ইতিহাস হলো সায়েন্স, অর্থাৎ হিস্ট্রি ইজ সায়েন্স, নো লেস নো মোর। অর্থাৎ ইতিহাস হলো বিজ্ঞান, তার কমও নয় বেশিও নয়। কেন? কারণ হচ্ছে বিজ্ঞানের কাজ যেমন সত্যকে অনুসন্ধান করা, একইভাবে ইতিহাসেরও কাজ হলো সত্যকে অনুসন্ধান করা। কিন্তু পার্থক্য একটাই, বিজ্ঞানে ল্যাবরেটরি বা পরীক্ষাগারের মাধ্যমে যেভাবে পরীক্ষা নিরীক্ষা করা যায়, ইতিহাসকে সেইভাবে ব্যাখ্যা বা ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায় না। এখন কথা হলো যে ইতিহাস তাহলে বিজ্ঞান কী হবে? বিজ্ঞানের কাজ সত্য অনুসন্ধান করা, ইতিহাসেরও কাজ সত্য অনুসন্ধান করা। কিন্তু ইতিহাস এর কাজ গবেষণার মাধ্যমে যুক্তিনিষ্ঠভাবে তথ্যের উপস্থাপন করে সুসংবদ্ধ পদ্ধতির মাধ্যমে ইতিহাস রচনা করা এবং বিজ্ঞানের মতো সত্য উদ্ঘাটন করা। এই হচ্ছে মেথডস অফ মডার্ন হিস্ট্রি রাইটিং, অর্থাৎ আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি। এবার আমরা যাব যে ইতিহাস রচনার উপাদান। আমরা এর আগে জেনেছি, এর আগের দুটো এপিসোড তোমরা জেনেছ যে ইতিহাস রচনার ক্ষেত্রে যেসব উপাদানগুলো লাগে তার মধ্যে অন্যতম হলো ঐতিহাসিক এবং ঐতিহাসিক উপাদান। এর সঙ্গে আর একটা সংযোজন হলো সুসংবদ্ধ পদ্ধতি। অর্থাৎ ইতিহাস রচনা করতে গেলে বিশেষ করে একজন যেমন ঐতিহাসিকের দরকার হয়, তেমনি ঐতিহাসিক আবার ঐতিহাসিক উপাদানের উপর তিনি নির্ভর করেন এবং তিনি সুসংবদ্ধ পদ্ধতি অবলম্বন করে ইতিহাস রচনা করেন। তাহলে দাঁড়ালো যে ইতিহাস রচনায় আমরা তিনটি উপাদান দরকার হচ্ছে। এক, ঐতিহাসিক বা ঐতিহাসিকবিদ, ঐতিহাসিক উপাদান বা সোর্স, হিস্টোরিক্যাল সোর্স এবং সুসংবদ্ধ পদ্ধতি। এবার আমরা চলে যাব ইতিহাস লিখন পদ্ধতি। এবার ইতিহাসটা কিভাবে লিখেন একজন ঐতিহাসিক? একজন ঐতিহাসিক এর কাজ হলো ইতিহাস লেখা। ইতিহাস লিখতে গেলে তাকে সুসংবদ্ধ পদ্ধতি অবলম্বন করতে হয়। অর্থাৎ একজন ঐতিহাসিক সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে ইতিহাস লিখতে গিয়ে তাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো উৎস সংগ্রহ। অর্থাৎ প্রথম কাজ তার হলো উৎস সংগ্রহ। উৎস বলতে এখানে সোর্সকে বা ঐতিহাসিক উপাদানকে বোঝায়। এখন ঐতিহাসিক উপাদানগুলোকে সংগ্রহ করতে গিয়ে তাকে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন ধরো অনেক
ঐতিহাসিক উপাদান প্রাচীনকাল থেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন কথা হলো কি সবগুলোকে কি তিনি গ্রহণ করবেন? না, সবগুলো নয়, তিনি সংগ্রহ করবেন নির্দিষ্ট উৎস, অর্থাৎ যেগুলো তার ইতিহাস রচনার ক্ষেত্রে অতি প্রয়োজনীয়, অর্থাৎ যেগুলো ছাড়া ইতিহাস রচনা করা, সেই ইতিহাস, ধরো লালগোলার ইতিহাস যদি রচনা করতে চাই, তাহলে যদি আমরা জঙ্গিপুরের তথ্য জোগাড় করি তাহলে তো ইতিহাস অসম্পূর্ণ রয়ে যাবে। তাই লালগোলার রাজার ইতিহাস লিখতে হলে লালগোলার রাজারই নির্দিষ্ট উৎস তাকে সংগ্রহ করতে হবে। আর কি বিভিন্ন প্রকার উৎসকে তাকে সংগ্রহ করতে হবে, একটা নির্দিষ্ট উৎস শুধু নয়, সেখানে প্রত্নতাত্ত্বিক উৎস তাকে সংগ্রহ করতে হবে, তাকে মৌখিক বিবরণ, অর্থাৎ অনেক ক্ষেত্রে তোমরা এর আগে জনশ্রুতি পড়তে গিয়ে বলেছিলাম যে ঐতিহাসিক তথ্য সংগ্রহে আমরা বিশেষ করে লিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদানের অভাব হেতু আমরা লোকের মুখের যে কথা ঐতিহাসিক তথ্য হিসেবে গ্রহণ করি এবং সেগুলোই দীর্ঘদিন ধরে আমাদের মুখে মুখে চলে এসছে এবং আজ পর্যন্ত সেগুলো অনেকে জানে, যে গল্পগুলো অনেক বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তাদের মুখ থেকে বা তাদের অনেকের বংশানুক্রমিকভাবে তাদের মুখ থেকে শুনে আমরা মৌখিক ইতিহাসের উপাদানটা সংগ্রহ করি, আর সেটাই হচ্ছে জনশ্রুতি। তো সেই অর্থাৎ নির্দিষ্ট উৎস তাকে সংগ্রহ করতে হবে। বিভিন্ন প্রকার উৎস মধ্যে আমরা বললাম প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো, মৌখিক উপাদানগুলো, আর ছবি ভিত্তিক কিছু উৎস। যেমন ছবি তো অনেক সময় সমাজ বা মনের কথা বলে, তাই ছবিগুলো দেখে সেই রাজার ইতিহাস আমরা সংগ্রহ করতে পারি। বিষয় হচ্ছে কি এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার উৎসের শ্রেণীবিন্যাস। এবার তাছাড়াও আমরা লিখিত বিবরণমূলক বা লালগোলা রাজার সম্পর্কে যেসব ইতিহাস বা যেসব কথা লেখা রয়েছে কোনো গ্রন্থে, সেগুলো থেকেও তথ্য সংগ্রহ করতে পারি। এবার ঐতিহাসিক তার তথ্য সংগ্রহ করা হয়ে গেল, এবার তিনি কি করবেন, সেই উৎসগুলোকে নিয়ে এসে সেগুলোর শ্রেণীবিন্যাস করবেন। শ্রেণীবিন্যাস বলতে ধরো উৎসগুলো কোনটা অতি প্রয়োজনীয়, অর্থাৎ একেবারে যেগুলো ছাড়া ইতিহাসটা রচনাই করা যাবে না, তারপর কোনটা মোটামুটি প্রয়োজনীয় আর কোনটা অপ্রয়োজনীয়, সেগুলোকে বাছাই পর্ব করে সেগুলোকে রাখবেন। অর্থাৎ এ হলো উৎসের শ্রেণীবিন্যাস। এবার তিনি কি করবেন, শ্রেণীবিন্যাস করা হয়ে গেল, এবার তারপর উৎস সম্পর্কে তিনি গবেষণা করবেন। অর্থাৎ কী রকম গবেষণা, অর্থাৎ উৎসগুলো সম্পর্কে তিনি গভীর গবেষণা করবেন, অর্থাৎ উৎসগুলোকে সত্যি সঠিক এবং সেগুলো নিয়ে তিনি গভীর বিভিন্ন জায়গায় সত্যানুসন্ধান করবেন, অর্থাৎ গভীরভাবে সেগুলোকে পর্যালোচনা করবেন। তারপর সেগুলোকে কোনো তার ভাবাবেগ থাকলে হবে না, সেগুলো নিরপেক্ষভাবে সেগুলোকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ লালগোলার রাজার প্রতি যদি আমার রাগ থাকে, তাহলে আমি যদি একজন ঐতিহাসিক হই, তাহলে লালগোলার রাজার প্রতি রাগ বশত তাকে সব দিকই খারাপ চোখে দেখে ইতিহাস রচনা করা যাবে না। অর্থাৎ এক্ষেত্রে ধর্মীয় কোনো ভাবাবেগ, হয়তো কেউ হিন্দু বা মুসলিম এইভাবে ভাবাবেগ করে ইতিহাস রচনা করা যাবে না, যেটা হবে সম্পূর্ণ নিরপেক্ষ ইতিহাস। তারপর উৎস সম্পর্কে তার সৃষ্টির প্রেক্ষাপটও থাকতে হবে, অর্থাৎ উৎসগুলোর মাধ্যমে তিনি সঠিক যুক্তিনিষ্ঠ পদ্ধতি অবলম্বন করে নির্দিষ্ট একটি সৃষ্টির পথে এগিয়ে যাবেন, অর্থাৎ তিনি মননশীলতার পরিচয় দেবেন।
এবার চলে আসবো আমরা উৎস সম্পর্কে গবেষণা হয়ে গেল, এবার চলে আসবো কার্যকারণ পদ্ধতি। অর্থাৎ কার্যকারণ পদ্ধতি বলতে দুরকম এখানে পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। অর্থাৎ উৎসগুলো প্রশ্ন উত্তর, বড় আমি নিজেই প্রশ্ন করব এবং সেই উৎসগুলো, সেই সোর্সগুলো বা ঐতিহাসিক উপাদানগুলো সঠিক আমার প্রশ্নের উত্তর দিতে পারছি কি না। আমি যদি বলি যে একটা লেখা একটা পেলাম লালগোলা রাজার সম্পর্কে, এখন আমি প্রথম প্রশ্ন করব এই লেখাটা সত্য তো। এবার যদি আমার মনে হয় কি এটা সত্য, তাহলে আমি এটা প্রশ্ন উত্তর পদ্ধতির মাধ্যমে সেটাকে গ্রহণ করব। দ্বিতীয় পদ্ধতি কার্যকরণ পদ্ধতি হচ্ছে কার্যকরণ পদ্ধতি। এখন কার্যকরণ, এদের মধ্যে সম্পর্ক আছে কি না, আদৌ যে লিখছে লালগোলা রাজার কথা তিনি সত্যি লালগোলা রাজাকে দেখেছেন কিনা বা সত্যি তিনি এটা দেখে লিখছেন কিনা, অর্থাৎ তাদের মধ্যে কার্যকরণ সম্পর্ক আছে কিনা, সেটাও কিন্তু পর্যালোচনা করবেন একজন ঐতিহাসিক। এবার কার্যকরণ পদ্ধতি হয়ে গেল, তারপর তিনি কি করবেন, তথ্য সংরক্ষণ করবেন। অর্থাৎ তিনি সব করার পর যেগুলো তার মনে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরণ সম্পর্কিত সেই সব তথ্যগুলোকে, ঐতিহাসিক তথ্যগুলোকে একটা নোটবুক ব্যবহার করবেন এবং সেই নোটবুকে তিনি লিপিবদ্ধ করে নেবেন। তারপর সেগুলোকে ইতিহাস রচনার কাজে আস্তে আস্তে শুরু করবেন। কিন্তু সেই ক্ষেত্রে তার পরবর্তী স্টেপ তার হবে ধারাবাহিকতা রক্ষা। অর্থাৎ ইতিহাস রচনা করতে লাগলাম, অর্থাৎ লালগোলা রাজার মৃত্যু কি আগে লিখলাম, জন্মকে পরে লিখলাম, সেটা তো হয় না। তাহলে কি করতে হবে, একটা কারণ পদ্ধতির পর সেটাকে ধারাবাহিকভাবে সেটাকে সাজিয়ে নিতে হবে। এবং ধারাবাহিকতা পর্বেও ঐতিহাসিক কি করবেন, সেই তথ্যগুলোকে যেগুলো নোটবুকে ব্যবহার করলেন সেটাকে 3টি পর্বে ভাগ করবেন। অর্থাৎ একটা সূচনা পর্ব, তারপর গতি প্রকৃতি, অর্থাৎ সূচনা পর্বের পর সেটাকে কি করবেন, মধ্যপন্থা, অর্থাৎ ঘটনার গতি প্রকৃতিকে তিনি বিবরণ লিখে রাখবেন। তারপর তার পরিণতি কী হয়েছিল, অর্থাৎ প্রথম সূচনা পর্ব তিনি লালগোলা রাজার কেন ইতিহাস লিখছেন, লালগোলা রাজার ইতিহাসের গুরুত্ব কী হবে, এতটুকু সূচনা পর্বে লিখলেন। লিখার পর লালগোলা রাজা কী কাজকর্ম করেছিলেন, কী তার গতি প্রকৃতি ছিল, তার মানসিকতা কেমন ছিল, তিনি লালগোলার কতটা স্বার্থে কাজ করেছিলেন, এগুলো লিখার পর এবং তার পরিণতি, শেষ জীবনে তার কী হয়েছিল বা তার সাম্রাজ্যের কী হয়েছিল, রাজার কী হয়েছিল, এই পরিণতিগুলি তিনি সেগুলো যুক্তিসঙ্গতভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে লিখবেন। এই ক্ষেত্রে তাকে সবচেয়ে ধারাবাহিকতার সঙ্গে সঙ্গে তাকে ভৌগোলিক অবস্থানেরও উল্লেখ করতে হবে। এখন কথা হচ্ছে কি, ইতিহাস রচনা, ইতিহাস যদি একটি মানুষ হয় তার 2টি চোখ হলো ভূগোল। এখন ইতিহাস রচনা করতে গেলে ভূগোলেরও গুরুত্ব অসাধারণ, কারণ ইতিহাস রচনার ক্ষেত্রে ভৌগোলিক স্থান যদি না উল্লেখ করি তাহলে ইতিহাস রচনা অসম্পূর্ণ থেকে যাবে। যেমন তোমরা পলাশির যুদ্ধের কথা পড়তে গেলে যদি তোমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলো তাহলে তোমাদের কলিকাতার কথা তোমাদেরকে মনে করতে হবে। আর নবাব সিরাজ উদৌলার কথা বলতে গেলে তোমরাকে মুর্শিদাবাদের কথা মনে পড়বে। কিন্তু পলাশির কথা যদি আমরা পলাশির মাঠের উল্লেখ না করি, অবস্থান উল্লেখ না করি, তাহলে ইতিহাসটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই এই সব পদ্ধতি অবলম্বন করে একজন ঐতিহাসিক যুক্তিনিষ্ঠ, অর্থাৎ ভৌগোলিক বিবরণের মাধ্যমে সেগুলোকে যুক্তিনিষ্ঠভাবে এক সম্পূর্ণ ইতিহাস রচনা করবেন। তাহলে আজকে আমরা পড়লাম যে আধুনিক ইতিহাস লেখার যে পদ্ধতি, সে পদ্ধতির বিবরণ, অর্থাৎ পদ্ধতির ক্রমবিবর্তন,
আমরা প্রথমে একেবারে হেরোডোটাস থেকে শুরু করে দেখলাম ঐতিহাসিক বিউরি পর্যন্ত। সেটা হচ্ছে ইতিহাস লেখার পদ্ধতির যে পরিবর্তন যুগ যুগে ঘটেছিল তার বিবরণটা। সেখানে আমরা দেখলাম কি প্রথম হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হচ্ছে, থুকিডিডিসকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হচ্ছে, ইবনে খালদুনকে আবার আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হচ্ছে, এবং সেভাবে অ্যানাল স্কুল গোষ্ঠীর কথা আমরা জানলাম। তারপর ঐতিহাসিক বিউরির কথা জানলাম। এবার ইতিহাস রচনার উপাদান হিসেবে আমরা তিনটের কথা উল্লেখ করলাম। তিনটি উপাদান, এক হচ্ছে ঐতিহাসিক, দুই হচ্ছে ঐতিহাসিক উপাদান, আর তিন হচ্ছে সুসংবদ্ধ পদ্ধতি। এবার আমরা আসলাম কি একজন ঐতিহাসিক কীভাবে ইতিহাস রচনা করবেন বা কী পদ্ধতি অবলম্বন করে ইতিহাস রচনা করবেন। তো একজন ঐতিহাসিক ইতিহাস রচনা করতে গেলে প্রথমেই উৎস সংগ্রহ করবেন, তারপর উৎসের শ্রেণীবিন্যাস করবেন, তারপর উৎস সম্পর্কে গবেষণা করবেন, তারপর তার কার্যকারণ পদ্ধতি অবলম্বন করবেন, তারপর তথ্য সংরক্ষণ করবেন এবং ধারাবাহিকতা ও ভৌগোলিক অবস্থানের উল্লেখ করবেন। এইভাবে একজন ঐতিহাসিক তার ইতিহাসকে সম্পূর্ণভাবে তুলে ধরবেন। এখন বিষয় হলো, এই বিষয়ে তোমাদের যদি মেথডস অফ মডার্ন হিস্ট্রি রাইটিং এর বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই তোমরা তোমাদের পার্সোনাল জানার বিষয় বা এই বিষয় সম্পর্কিত কোনো বিষয় তোমরা জানবে। অবশ্য আশা রাখবো কোনো অবাঞ্ছিত প্রশ্ন করবে না। এই বলে আজকের আমি এপিসোড শেষ করব।